রঞ্জনা তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য বিয়ের পর গরম গরম চা এবং সিঙ্গাড়া ভেজে নিয়ে যায়। সে যখন তার শাশুড়ি মা বিমলা দেবীকে চা সিঙ্গাড়া খেতে দেয়, তখন বিমলা দেবী সেই চা এবং সিঙ্গাড়া খেয়ে নাক কুচকাতে শুরু করে। ইস বৌমা, তুমি কেমন চা বানিয়েছো! পুরো চিনি গুলে রেখে দিয়েছো, তার উপর বেশি করে এমন চা পাতা দিয়েছো যে চায়ের রং একেবারে কালো হয়ে গেছে। আর এগুলো সিঙ্গারা হয়েছে নাকি বেগুনি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার মা কি তোমাকে কিছুই শেখায়নি যে কিভাবে চা সিঙ্গারা তৈরি করতে হয়? কিন্তু মা, আমি তো অনেক ভালো করে চা সিঙ্গারা বানিয়েছি। দেখো নতুন বৌমার কি অবস্থা! বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসা মাত্রই শাশুড়ি মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক করতে শুরু করেছে। আমি ভালো করেই বুঝতে পারছি তোমার মা তোমাকে শুধু তর্ক করতেই শিখিয়েছে, আর কোনো কাজ শেখায়নি। বিমলা দেবী এভাবে নতুন বৌমাকে সবার সামনে তিরস্কার করতে শুরু করে, যার ফলে নতুন বৌমার চোখে জল চলে আসে। আসলে নতুন বৌমা যাই করুক না কেন, সবকিছুর মধ্যেই বিমলা দেবী কোনো না কোনো সমস্যা দেখাতে শুরু করে, আর কথায় কথায় সে নতুন বৌমার মায়ের শিক্ষা দীক্ষাকে টেনে নিয়ে আসে। এরকম ভাবে যখন সিঙ্গারা নিয়ে নতুন বৌমাকে কথা শোনানো হয়, তখন রঞ্জনা থাকতে না পেরে বলে, কিন্তু মা, চায়ে তো চিনি একদম ঠিকই আছে, আর সিঙ্গারাগুলো কি সুন্দর মচমচে খেতে হয়েছে, তবু আপনার ভালো লাগছে না কেন? তার মানে তুমি কি বলতে চাইছো আমি তোমাকে মিথ্যা কথা বলছি? তোমার মতো অসভ্য মেয়ে আমি দ্বিতীয় একটাও দেখিনি। একদম আমার মুখে মুখে কথা বলবে না বলে দিলাম। এভাবে বিমলা দেবী তার বৌমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন বিমলা দেবীর এক বান্ধবী সুপ্রিয়া দেবী তাদের বাড়িতে ঘুরতে আসে। নতুন বৌমা সুপ্রিয়া দেবীর জন্য গরম গরম ফ্রাইড রাইস এবং চিলি চিকেন রান্না করে নিয়ে আসে। মা, আমি আপনাদের জন্য ফ্রাইড রাইস চিলি চিকেন রান্না করেছি, আপনারা তাড়াতাড়ি খেয়ে নিন, না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে দুজনে আবার একসঙ্গে বসে গল্প করবেন। তুমি কি রকম গো বৌমা, তোমার মা তোমাকে বুঝি একটুও শিক্ষা দেয়নি, তাই না? একজন অতিথি বাড়িতে এসেছে, তাকে প্রথমে জল খাবার, কোল্ড ড্রিঙ্কস এইসব কিছু দিতে হয়, তারপর তো চা দিতে হয়। তুমি তা না করে প্রথমে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করে নিয়ে চলে এসেছো। তোমার কোনো জ্ঞান নেই দেখছি। আমার কি মনে হয় বলতো, আমি তোদের বাড়িতে এসেছি বলে তোর বৌমার পছন্দ হচ্ছে না, সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ভাত খাইয়ে এখান থেকে বিদায় করতে চাইছে। বৌমা, তুমি চিন্তা করো না, আমি কিছু খেতে আসিনি, আমি এখনই বাড়ি চলে যাচ্ছি। আরে না না কাকিমা, আমি এরকম ভাবে কিছু বলতে চাইনি। আসলে আজকে দুপুরবেলা আমি সবার জন্য ফ্রাইড রাইস চিলি চিকেন রান্না করছিলাম, তো তাই আপনাকে গরম গরম খাবারগুলো পরিবেশন করলাম আর কি। সত্যি আজকালকার দিনের মেয়েদের কোনো কথা বলার মতো নেই। আমি তোমার মাকে ফোন করে বলবো যে উনি একদম নিজের মেয়েকে মানুষ করতে পারেননি। তোমার জন্য সুপ্রিয়ার সামনে আমার নাক কাটা যাচ্ছে। শাশুড়ি মায়ের কথা শুনে রঞ্জনা একেবারে মাথা নিচু করে নেয়, আর সে চুপচাপ রান্নাঘরে যায় এবং আবার অতিথির জন্য জলখাবার, চা, ঠান্ডা পানীয় নিয়ে আসে। এভাবে আরো কিছুদিন কাটে। এরই মধ্যে একদিন রঞ্জনা শাশুড়ি মায়ের প্রতি বিরক্ত হয়ে নিজের মাকে ফোন করে বলে, মা, আমার এখানে থাকতে একদম ভালো লাগে না। আমার শাশুড়ি মা সবসময় তোমার নামে খারাপ খারাপ কথা বলে আর আমাকে খোঁটা দেয়, বলে তুমি নাকি আমাকে কিছুই শেখাতে পারোনি, আর আমি নাকি একটা কাজও ঠিক করে করতে পারি না। সকাল থেকে রাত পর্যন্ত আমি সবার জন্য খেটে খেটে মরছি, সংসারের সব কাজ করছি, তবুও শাশুড়ি মায়ের মন জয় করতে পারছি না, জানো? এরকম ভাবে বলতে নেই মা, প্রথম প্রথম বিয়ে হলে সবার শাশুড়ি মাই এরকম করে কথা শোনায়, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আর তুই তো আমার ভালো মেয়ে, তোর মধ্যে তো সব গুণই আছে, কারণ আমি তো তোকে সুশিক্ষা দিয়েছি, তুই একদম চিন্তা করিস না। প্রিয়াঙ্কা দেবী এই কথা বলে ফোন রেখে দেয়, আর ঠিক তখনই রঞ্জনার শাশুড়ি মা সেখানে আসে। ও, শাশুড়ি মা যেই বকা দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে বাপের বাড়িতে মাকে ফোন করে সব কথা বলা হয়ে গেল। সত্যি তোমার মা তোমাকে কিছু শেখাতে পারেনি ঠিকই, কিন্তু শ্বশুর বাড়ির কথা বাপের বাড়িতে পাচার করা শিখিয়ে দিয়েছে। তোমার সাহস কি করে হলো বৌমা যে তুমি আমার নামে খারাপ খারাপ কথা বলো? না না মা, আমি আপনার নামে খারাপ কথা বলিনি, আপনি আমাকে ভুল বুঝছেন।
একদম চুপ করে থাকবে। আর হ্যাঁ, আজকে আমার ছেলে রাত্রিবেলা গরম গরম মাটন বিরিয়ানি খেতে চেয়েছে, তাই তুমি বিরিয়ানি রান্না করে রাখবে। সন্ধ্যা হতে না হতেই রঞ্জনা সবার জন্য গরম গরম মাটন বিরিয়ানি রান্না করতে শুরু করে। কিন্তু রাত 9টা বেজে গেলেও সুজয় অফিস থেকে বাড়ি ফিরে আসে না। এরই মধ্যে বিমলা দেবী এবং তার স্বামীর ভীষণই খিদে পেয়ে যায়, তাই তারা আগে ভাগে গরম গরম বিরিয়ানি খেয়ে নেয়। তাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর, মা, আপনার ছেলে আমাকে ফোন করেছিল, ওর অফিসে একটা মিটিং হচ্ছে, বলল রাত্রিবেলা বাড়িতে ফিরতে একটু দেরি হবে। বলছি আমারও তো খুব খিদে পেয়েছে, তাই আমিও কি খেয়ে নেব? কি সাংঘাতিক মেয়ে মানুষ তুমি! স্বামী এখনো বাড়িতে ফিরে আসেনি আর তুমি বউ হয়ে আগে আগে খাবার খেয়ে নেবে? অবশ্য তোমার মা মনে হয় সারা জীবন তোমার বাবাকে ছাড়াই একা একা খাবার গিলে এসেছে, ঠিক তো? সেই জন্য তুমি তোমার মাকে দেখে সেই শিক্ষাই পেয়েছো। না, আপনি ভুল ভাবছেন। আমার মা কখনো এমন কাজ করেনি, কিন্তু যখন খিদে পেত তখন বাবাই বলতো মাকে আগেই খাবার খেয়ে নিতে। তাই আমার যেহেতু খিদে পেয়েছে, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম। যেই বাপের বাড়ির নামে কথা উঠেছে অমনি গায়ে ফোসকা পড়ে গেল। যাই হোক, তুমি কিন্তু এখন বিরিয়ানি খাবে না, কারণ আগে স্বামীকে খাওয়াবে, তারপর নিজে খাবে। আমার ছেলে যতই রাত্রিবেলা করে ফিরুক না কেন, তুমি টেবিলে বসে ছেলের জন্য অপেক্ষা করবে। আমরা দুজনে ঘুমিয়ে পড়ছি, কারণ আমাদের বয়স হয়েছে, আমরা বেশিক্ষণ জেগে থাকতে পারবো না। এই বলে বিমলা দেবী তার স্বামীর সঙ্গে ঘরে চলে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু প্রত্যেক দিন বিমলা দেবী তার বৌমাকে কথা শোনাতেই থাকে। এখন প্রত্যেকটা কথা বৌমার গায়ে যেন একেবারে সেফটি পিনের মতো ফুটে যায়, আর সে মোটেই তার শাশুড়ি মায়ের কথা সহ্য করতে পারে না। এমনই একদিন বিমলা দেবীর মেয়ে সুতপা নিজের বাপের বাড়িতে ঘুরতে আসে। বৌদি, তোমার গলার হারটা কি সুন্দর গো! দাদা তোমাকে নতুন বানিয়ে দিয়েছে নাকি? আমার এই হারটা খুব পছন্দ হয়েছে, আমাকে দিও তো, আমি কিছুদিন পরবো। এই হারটা তোমার দাদা আমাকে দেয়নি, এটা বিয়ের পর যখন আমি প্রথম বাপের বাড়িতে থাকতে গিয়েছিলাম তখন মা আর বাপি আমাকে উপহার দিয়েছিল, আর ওনারা আমাকে এই হারটা গলা থেকে খুলতে বারণ করেছে। রঞ্জনা এই কথা বলা মাত্রই তার শাশুড়ি মা এবং ননদ একেবারে রাগে ফেটে পড়ে। তার মানে তুমি বলতে চাইছো তুমি তোমার গলার হারটা আমার মেয়েকে পরতে দেবে না? ভালোই, তোমার মা তোমাকে কিছু শেখাতে পারুক আর না পারুক, ননদের সঙ্গে ভালোই হিংসা করতে শিখিয়েছে। তোমার মনে খুব হিংসা, এক সংসারে থাকতে গেলে কখনো হিংসা করতে নেই। আমাকে কেন এরকম করে বলছেন? আপনার মেয়ের তো অনেক সোনা গহনা আছে, আমি তো ওর বৌদি। কোথায়? আমাকে তো কখনো ভালোবেসে একটাও গহনা দেয়নি। তার মানে আপনিও আপনার মেয়েকে শিক্ষা দিতে পারেননি? কি ব্যাপার সুতপা, তোমার মা কি তোমাকে কিছুই শেখায়নি? রঞ্জনা এই কথা বলা মাত্রই তার শাশুড়ি মা এবং ননদ আরো তেলে বেগুনে জ্বলে ওঠে, কারণ বৌমা এবার শাশুড়ি মায়ের মতোই ডায়লগ দিতে শুরু করে। দেখেছো মা, তোমার বৌমা আমাকে কত বড় বড় কথা বললো, এই কারণে আমি এখন বাপের বাড়িতে আসতে চাই না। আমার দাদার টাকা, ঐশ্বর্য, সম্পত্তি ভোগ করছে, তবু আমার গহনার দিকে নজর। আর এই যে আমার মা আমাকে কি শিক্ষা দিয়েছে আমি সেটা তোমাকে বলবো না, কারণ তোমার মা তোমাকে কিছুই শিক্ষা দিতে পারেনি। এই বলে সুতপা রাগ করে বাপের বাড়ি থেকে বেরিয়ে যায়। এমন সময় বিমলা দেবী তার বৌমার গায়ে হাত তুলবে বলে এগিয়ে যায়, যা দেখে রঞ্জনা বলে, মা, আপনি যাই বলুন না কেন, আপনি কিন্তু আমার গায়ে হাত তুলতে পারেন না। হ্যাঁ, নিশ্চয়ই পারি, কারণ বিয়ের আগে তোমার মা যদি তোমার গায়ে হাত তুলতো তাহলে তোমার এরকম অধঃপতন হতো না। ফালতু মেয়ে একটা। আমি সুজয়কে বলবো তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে তোমার মায়ের বাড়িতে দিয়ে আসতে। তোমার মা যতক্ষণ না তোমাকে ভালো শিক্ষা দিতে পারবে ততক্ষণ তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো না। এই বলে বিমলা দেবী নিজের ঘরে চলে যায়। এভাবেই আরো কিছুদিন সময় অতিবাহিত হয়। একদিন রঞ্জনা যখন বাজারে যায় তখন, ও মা, আমি তো এক্ষুনি অফিসে বেরিয়ে যাবো, আর তোমার বৌমা তো টিফিন রেখে যায়নি, তাই তুমি তাড়াতাড়ি করে আমাকে একটু ভাত আর ডাল রান্না করে দাও। আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, একটা অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে। আমি এখন কিছুটা ডাল ভাত খেয়ে নেবো আর বাকিটা অফিসে নিয়ে যাবো। আর হ্যাঁ, আমার অফিসের জামাগুলো একটু প্রেস করেও দিও। সত্যি তোর বউকে নিয়ে আর পারবো না, এখন আমাকে নাকি রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে হবে, তার উপর আবার ছেলের জামাই স্ত্রি করো, যত সব জ্বালাতন।
এই বলে বিমলা দেবী প্রথমে রান্নাঘরে যায় আর ছেলের জন্য গরম গরম ডাল ভাত রান্না করে। কিছুক্ষণ পর সে যখন ছেলের ঘরে জামা কাপড় আয়রন করতে যায় তখন কিভাবে শার্ট প্যান্ট প্রেস করবে সে কিছুই বুঝতে পারে না, কারণ এই কাজ সে আগে কখনোই করেনি। এমন সময় সে ছেলের দামি দামি শার্ট এবং প্যান্ট আয়রন করতে গিয়ে পুড়িয়ে ফেলে। এ বাবা, এবার কি হবে? জামাগুলো এভাবে পুড়ে গেল। ইস্ত্রিটা কখন বেশি গরম হয়ে গেছে আমি তো বুঝতেই পারলাম না। ঠিক তখনই সুজয় সেই ঘরে আসে আর মায়ের কাণ্ড দেখে সে ভীষণই রেগে যায়। এতদিন তো আমার বউ আমার জামা কাপড় প্রেস করে এসেছে, কিন্তু কখনোই তো পুড়ে যায়নি। আর মা, তুমি একদিনেই আমার দামি দামি শার্ট আর প্যান্ট পুড়িয়ে দিলে। দিদা যদি ছোটবেলা থেকে তোমাকে একটু ইস্ত্রি করা শেখাতো তাহলে এরকম দিন দেখতে হতো না। সত্যি তোমার মা তোমাকে কিছুই শেখাতে পারেনি। নিজের ছেলের মুখে এরকম কথা শোনা মাত্রই বিমলা দেবীর লজ্জায় সেখানে দাঁড়াতে পারে না, কারণ এতদিন ধরে সে নিজের বৌমাকে যেই কথা বলে এসেছে আজকে নিজের ছেলের কাছ থেকে সে একই কথা ফেরত পায়। শুধু তাই নয়, সুজয়কে যখন তার মা ডাল ভাত খেতে দেয় তখন সেই খাবার একেবারে নুনে পোড়া থাকে। রান্না না করতে করতে তোমার হাতে রান্না একদম খারাপ হয়ে গেছে মা। খাবারে কি হয়তো নুন দেয় নাকি? আমি একদমই ডাল ভাত খেতে পারবো না। ভাগ্যিস আমি রঞ্জনাকে বিয়ে করে এই সংসারে নিয়ে এসেছিলাম, তা না হলে প্রত্যেকদিনই আমাকে না খেয়ে অফিসে যেতে হতো। বয়স হয়ে গেছে বলে তুমি কি রান্না বান্না করতে ভুলে যাবে? তুমি যদি দিদার কাছ থেকে একটু ভালো করে রান্না বান্না শিখে নিতে পারতে তাহলে হয়তো এরকম হতো না। সুজয় এই কথা বললে বিমলা দেবী আর সহ্য করতে পারে না। ঠিক সেই মুহূর্তে রঞ্জনাও বাজার থেকে ফিরে আসে। এই যে, নিজের স্বামীকে তো ভালোই ট্রেনিং দিয়েছো, কারণ এখন ওর আমার হাতের রান্না খেতে ভালো লাগছে না আর বলছে যে আমার মা নাকি আমাকে কিছুই শেখায়নি। আপনার ছেলে যদি আপনাকে কথা শোনায় তাতে আমার তো কোনো দোষ নেই মা। আর আপনার ছেলে তো একদম ঠিক কথাই বলেছে যে আপনার মা আপনাকে কোনো শিক্ষা দিতেই পারেনি। আমি আর একটা কথা আজকে আপনাকে বলছি, কান খুলে শুনে নিন। আমার মা ছোটবেলা থেকে আমাকে খুব ভালো মতো শিক্ষা দিয়েছে। আপনার মতো বদমাইশি আর অসভ্যতামি করার শিক্ষাটা আমাকে দিতে পারেনি। এরকম কথা শুনে বিমলা দেবীর চোখে জল চলে আসে, কারণ সে এবার সত্যি নিজের ভুল বুঝতে পারে। তাই সে তখনই তার ছেলে এবং বৌমার কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে বিমলা দেবী আর কখনোই বৌমার মায়ের শিক্ষা দীক্ষা নিয়ে কোন রকম কোনো প্রশ্ন করে না, বরঞ্চ এখন সে তার বৌমাকে অনেক সম্মান করে এবং স্নেহ ভালোবাসা দেয়। এই রূপালী, আমরা ফুচকা খেতে যাচ্ছি, তুই ফুচকা খাবি? চল আমাদের সঙ্গে। না রে, আমি ফুচকা খাবো না, তোরা যা। আমার মা টিফিন দিয়েছে, আমি ওটাই খাবো। কেন রে রূপালী, তুই তো আমাকে বলেছিলি তোর ফুচকা অনেক ফেভারিট খাবার, তাহলে তুই ফুচকা খাবি না বলছিস কেন? চল না, আমরা সবাই মিলে ফুচকা খাবো, অনেক মজা হবে। হ্যাঁ, আমার ফুচকা খেতে তো ভালো লাগে, কিন্তু এখন আমার কাছে টাকা নেই, তাই আমি এখন ফুচকা খাবো না। তোরা যদি আমাকে ফুচকা খাওয়াস তাহলে আমি তোদের সঙ্গে যাব। না বাবা, আমার কাছে তো 10 টাকাই আছে, আমি তোকে কিভাবে দেব? ঠিক আছে, তোকে তাহলে ফুচকা খেতে হবে না, তুই পরের দিন খাবি। এই চল তোরা। এই বলে রূপালীর বন্ধুরা স্কুলের বাইরে ফুচকা খেতে চলে যায়। তার বন্ধুদেরকে মজা করে ফুচকা খেতে দেখে তারও ফুচকা খাওয়ার খুবই ইচ্ছা করে। এরা কি সুন্দর ফুচকাগুলো খাচ্ছে, আমার তো ফুচকা দেখেই মুখে জল চলে আসছে। আমিও ফুচকা খাবো, কিন্তু আমার কাছে তো টাকা নেই। ফুচকাওয়ালা কাকুর কাছে গিয়ে দেখি তো আমাকে যদি ধারে ফুচকা খেতে দেয়। এই বলে রূপালী ফুচকাওয়ালার কাছে আসে। কাকু, আমাকে ফুচকা খাওয়াবে গো? আমার কাছে টাকা নেই, আমাকে ধারে 10 টাকার ফুচকা দাও না, আমি তোমাকে কালকে 10 টাকা দিয়ে দেব। কি, এইটুকু মেয়ে আবার ধারে ফুচকা খেতে এসেছে? যা ভাগ এখান থেকে, ধারে ফুচকা হবে না। কাকু, তুমি তাহলে এই পেনটা রাখো, এই পেনটার দাম 10 টাকা। তুমি এই পেনটা রেখে আমাকে 10 টাকার ফুচকা দাও। কি পাগল মেয়ে রে বাবা, এই পেনটা নিয়ে আমি কি করব? আমার এই পেনের কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, ছাড়, এই পেনটা আমি আমার মেয়েকে দিয়ে দেবো না হয়, কিন্তু এই পেনটার বদলে আমি তোকে 2টো ফুচকা দেবো, এর বেশি নয়। কেন কাকু? পেনটার দাম তো 10 টাকা, আর এটা একদমই নতুন পেন। এই পেনটা দিয়ে আমি একবারও লিখিনি। আজকে আমার মা সকালবেলায় আমাকে পেনটা কিনে দিয়েছে। 10 টাকার তো ফুচকা 5টা হয়, তুমি আমাকে অন্তত 3টে ফুচকা দাও প্লিজ। কাকু, এরকম করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আমি তোকে 3টাই ফুচকা দেবো। রূপালী খুবই খুশি হয়ে ফুচকা খেয়ে ক্লাসে চলে যায়। রূপালী তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। সে খুবই দুষ্টু দুরন্ত একটি মেয়ে ছিল।
সে ফুচকা খেতে খুবই ভালোবাসতো। যখন তখন এবং অনেক বেশি ফুচকা খাওয়ার ফলে তার শরীর মাঝে মধ্যেই খারাপ করত। তাই জন্য তার বাবা মা তাকে ফুচকা খেতে দিত না। রূপালী স্কুলে গিয়ে যাতে ফুচকা কিনে খেতে না পারে সেই জন্য তার বাবা মা তাকে টাকাও দিত না। আর আজকে রূপালী সেই জন্য পেনের বিনিময়ে ফুচকা খেয়েছিল। স্কুল ছুটি হয়ে গেলে রূপালী যথারীতি বাড়ি ফিরে আসে। সন্ধেবেলা তার মা মনোরমা দেবী তাকে পড়তে বসতে বলে, কি হলো, তোকে কখন থেকে আমি হোমওয়ার্ক গুলো করতে বলছি? হ্যাঁ, তুই না লিখে বসে আছিস কেন সেই থেকে? মা, আজকে তো আমি লিখতে পারবো না, আমার না পেনটা হারিয়ে গেছে। পেন হারিয়ে গেছে মানে? তোর পেন কিভাবে হারিয়ে গেল? আজকে সকালবেলায় তো তোকে কিনে দিলাম পেনটা, তুই একদিনে পেনটা হারিয়ে ফেললি? হতচ্ছাড়ি মেয়ে কোথাকার। আরে গিন্নি, তুমি একটা পেনের জন্য এরকম করছো কেন? একটা পেনের কতই বা দাম বলো তো? আমি কালকে তোমাকে আবার একটা নতুন পেন কিনে দেবো, কেমন? বাবা, তুমি সত্যি আমাকে আবার পেন কিনে দেবে? তাহলে আমি আবার ফুচকা খেতে পারবো। এই, কি বললি তুই? পেনের সঙ্গে ফুচকার কি সম্পর্ক? নতুন পেন দিয়ে ফুচকা খাবি কিভাবে তুই? না না, আমি বলেছি যে বাবা আমাকে নতুন পেন কিনে দিলে আমি তো কালকে স্কুলে যেতে পারবো, আর কালকে আমি স্কুলে গিয়ে ফুচকা কিনে খাবো। কালকে আমাকে 10 টাকা দেবে তো মা? দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। রূপালী এখন 25 বছরের যুবতী মেয়ে। তার বাবা মা তার বিয়ের জন্য ভালো ছেলের সন্ধান করতে থাকে। কিছুদিনের মধ্যেই চিত্তরঞ্জন নামক একটি ছেলের সঙ্গে রূপালীর বিয়ে ঠিক হয়। 2 মাস পর খুবই ধুমধাম করে তাদের দুজনের বিয়ে হয়। বিয়ের পরও রূপালী একই রকম ভাবে ফুচকা খেতে থাকে। সে চিত্তরঞ্জনের কাছ থেকে বেশি করে টাকা চেয়ে রাখত এবং যখনই তাদের বাড়ির কাছে ফুচকাওয়ালা আসতো সে সঙ্গে সঙ্গে টাকা নিয়ে ফুচকা খাওয়ার জন্য বেরিয়ে পড়ত। এমনই একদিন সন্ধেবেলা রূপালী যখন রান্না করছিল তখন সে ফুচকাওয়ালার ঘন্টির আওয়াজ শুনতে পায়। এই তো ফুচকাওয়ালা চলে এসেছে, আমি সেই কখন থেকে অপেক্ষা করছিলাম। এই বলে রূপালী হাতে করে বেশ কয়েকটা বাসনপত্র নিয়ে বাইরের দিকে যাচ্ছিল। তখনই সেখানে তার শাশুড়ি মা এসে বলে, কি হলো বৌমা, তুমি এই বাসনপত্রগুলো নিয়ে কোথায় যাচ্ছ? কি করবে এগুলো তুমি? মা, বাইরে ফুচকাওয়ালা এসেছে, আমি এখন পেট ভরে ফুচকা খাবো। আর এই যে এই বাটিটা দেখছেন, এই বাটিতে আমি বেশি করে আলু মাখা নিয়ে রাখবো। আর এই যে এই বড় জগটাতে ভর্তি করে টক জল নিয়ে রাখবো। এই দেখুন, এই বড় প্লাস্টিকটাও নিয়ে যাই, এটাতে আমি বড় বড় মুচমুচে ফুচকাগুলো রেখে দেবো। একদম টাইট করে বেঁধে রাখবো, তাহলে ফুচকাগুলো নরম হবে না। আরে বাবা, এগুলো দিয়ে তুমি কি করবে? কি করব মানে, এই ফুচকাগুলো রেখে দেবো। আমার তো মাঝে মধ্যে সকালবেলা দুপুরবেলা করে ফুচকা খাওয়ার ইচ্ছা করে, আর সকালবেলা দুপুরবেলা তো ফুচকাওয়ালা আসে না, তাই আমি ফুচকাগুলো কিনে স্টোর করে রাখবো। আচ্ছা মা, আমি এবার যাই, না হলে ফুচকাওয়ালা আবার পালিয়ে যাবে। এই বলে রূপালী তাড়াতাড়ি করে ফুচকা খেতে চলে যায়। সে ফুচকাওয়ালার কাছ থেকে একের পর এক ফুচকা খেতেই থাকে। সত্যি আপনার টক জলটা না দারুণ। আচ্ছা, এবার কয়েকটা মিষ্টি ফুচকা দিন তো। রূপালীকে এভাবে ফুচকা খেতে দেখে তাদের পাড়া প্রতিবেশী তাকে নিয়ে আলোচনা করতে শুরু করে। নন্দিতার বৌমাটার কি কোনো কাজ নেই বলো তো? দিন রাত সবসময় শুধু ফুচকাই খেতে থাকে। ফুচকাওয়ালা এলেই যেন একদম ঝাঁপিয়ে পড়ে ফুচকার উপর। বাপের জন্মে ফুচকা দেখেনি নাকি চোখে বলো তো? কি জানি, আমি তো প্রথম দিন থেকেই দেখছি ওর বৌমার স্বভাবটা ভীষণ বাজে, সবসময় খাই খাই করে। এত ফুচকা খাই কি করে বলো তো? আমরা তো বাবা 10 টাকা 20 টাকার বেশি ফুচকা খেতেই পারবো না। কি ব্যাপার, তোমরা কাকে নিয়ে আলোচনা করছো? তোমাদের কি বাড়িতে কোনো কাজ নেই? কে কি করছে সব সময় সেটাই দেখতে থাকো? আমার বৌমা ফুচকা খাচ্ছে, যত ইচ্ছা ফুচকা খাবে, তাতে তোমাদের কি? তোমাদের টাকায় ফুচকা খাচ্ছে। আমরাও তো নিজেদের মধ্যে গল্প করছি, তাতে তোমার কি? আমরা তো বাইরে রাস্তাঘাটে দাঁড়িয়ে কথা বলছি, তোমার বাড়িতে দাঁড়িয়ে তো কথা বলছি না। শুধু শুধু তোমার বৌমার রাগ আমাদের উপর দেখাচ্ছ কেন? নন্দিতা দেবী তাদের প্রতিবেশীকে আর কিছু না বলে তার বৌমাকে বলে, কি হলো বৌমা, আর কত ফুচকা খাবে তুমি? এই তো মা, হয়ে গেছে, দাঁড়ান টাকাটা দিয়ে দিই। এই যে দাদা, আপনার কত হলো বলুন তো? তোমার হয়েছে টোটাল 500 টাকা। 200 টাকার ফুচকা খেলে আর 300 টাকার প্যাক করতে বললে। ফুচকাওয়ালার কথা শুনে নন্দিতা দেবী অবাক হয়ে যায়। বৌমা, তুমি 500 টাকার ফুচকা খেয়ে ফেললে? আচ্ছা চলো, তাড়াতাড়ি টাকাটা দাও আর ভেতরে চলো।
রূপালী ফুচকাওয়ালাকে টাকা দিয়ে তার শাশুড়ি মায়ের সঙ্গে বাড়ির মধ্যে চলে যায়। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। একদিন চিত্তরঞ্জন অফিস থেকে বাড়ি ফিরে এসে রূপালীকে বলে, রূপালী, আমাদের পাড়ায় যে ফুচকাওয়ালাটা আছে তুমি তার কাছ থেকে ধারে ফুচকা খেয়েছো? হ্যাঁ, আসলে আমার কাছে খুচরো টাকা ছিল না তো, তাই জন্য খেয়েছিলাম। কিন্তু কেন, কি হয়েছে বলো তো? এসব কিন্তু আমার একদম পছন্দ না রূপালী, বলে দিলাম। কি হয়েছে মানে? অফিস থেকে বাড়ি আসার সময় ওই কালো ফুচকাওয়ালা সকালের সামনে আমার কাছে টাকা চাইলো। কতগুলো মহিলা ছিল ওখানে, সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। কেমন খারাপ লাগে বলো তো? আজকে তোমার জন্য আমাকে অনেক অপমানিত হতে হলো। এ বাবা, কি বলছো কি তুমি? মাত্র 150 টাকার জন্য ফুচকাওয়ালা তোমার কাছে টাকা চাইলো? দাঁড়াও, কালকে আসুক ফুচকাওয়ালা, আমি বলে দেব তোমার কাছে যেন টাকা না চায়। না, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আমি ওকে টাকা দিয়ে দিয়েছি। তুমি আর ধারে ফুচকা খাবে না। আমার কাছে টাকা থাকলে খাবে, না হলে খাবে না, বলে দিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, এত রাগ করছো কেন? আমি আর ধারে ফুচকা খাবো না, ঠিক আছে? চলো, আর রাগ না করে খেয়ে নেবে, চলো। এরকম ভাবে দিন কাটতে থাকে। কয়েক মাস পর একদিন হঠাৎ করে কালু ফুচকাওয়ালা রূপালীদের বাড়িতে আসে। তাদের বাড়ির সামনে এসে কালু জোরে জোরে চিৎকার করতে থাকে, এই যে, বাড়ি থেকে আছেন নাকি? তাড়াতাড়ি বাইরে আসুন। শুনতে পাচ্ছেন? দরজা খুলুন, বাইরে আসুন। কালুর গলার আওয়াজ পেয়ে নন্দিতা দেবী বাড়ির বাইরে বেরিয়ে আসে। কি হয়েছে কি? আপনি চেঁচাচ্ছেন কেন এত? আমার বৌমা আর ফুচকা খায় না তো আপনার কাছে? হ্যাঁ, আমি সেই জন্যই তো এখানে এসেছি। কয়েক মাস ধরে আপনার বৌমা আমার কাছ থেকে ফুচকা খাচ্ছে না। আমি 10,000 টাকা পাবো ওনার কাছে। 10,000 টাকা দিতে পারছে না বলে আমার কাছে ফুচকা খেতেও যাচ্ছে না মনে হয়। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বৌমা 10,000 টাকার ফুচকা খেয়েছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে? এত টাকার ফুচকা আমার বৌমা কখনোই খেতে পারবে না। তাহলে কি আমি মিথ্যা কথা বলছি নাকি? ডাকুন আপনার বৌমাকে। আচ্ছা, এই দেখুন, এই আংটিটা চিনতে পারছেন কিনা দেখুন। হ্যাঁ, এটা তোমার বৌমার সোনার আংটি। আমার ছেলে বিবাহ বার্ষিকীতে এই আংটিটা বৌমাকে দিয়েছিল। এই আংটিটা আপনি কোথায় পেলেন? এই আংটিটা কোথায় পেলাম? এই আংটিটা আপনার বৌমা আমার কাছে বন্ধক দিয়ে ফুচকা খেয়েছিল, কারণ ওর কাছে টাকা ছিল না বলে। 10,000 টাকার ফুচকা খেয়ে ফেলেছে, কিন্তু এই আংটিটার দাম মাত্র 6,000 টাকা। এই আংটিটা আপনিই রাখুন, আর আমার 10,000 টাকাটা দিয়ে দিন। কিন্তু আমার কাছে তো এখন এত টাকা নেই। আপনি আমাকে কয়েকদিন অন্তত সময় দিন, আমি আপনার সব টাকা দিয়ে দেব। আপনি এভাবে চেঁচাবেন না, দেখুন সবাই আমাদের দিকেই দেখছে। দেখছে দেখুক, আর আমি চেঁচাবো না মানে? অবশ্যই চেঁচাবো। আমি এখান থেকে টাকা না নিয়ে তো যাবোই না। এভাবেই কালু ফুচকাওয়ালা নন্দিতা দেবীর উপর ভীষণ পরিমাণে চেঁচাতে থাকে। পাড়ার লোকজন সকলেই সেখানে চলে আসে। সবাই এই দৃশ্য দেখে নিজেদের মধ্যে আজে বাজে মন্তব্য করতে থাকে। রূপালীও ঘরের ভেতর থেকে জানালা দিয়ে সবটাই দেখছিল, কিন্তু তার শাশুড়ি মায়ের সামনে আসার মতো তার কোনো সাহস ছিল না। আর রূপালীর কাছেও তখন কোনো টাকা ছিল না। মান সম্মান বাঁচানোর জন্য নন্দিতা দেবী তার মৃত স্বামীর পেনশন থেকে পাওয়া জমানো কিছু টাকা ফুচকাওয়ালাকে দিয়ে দেয়। 8,000 টাকা আছে, পরের দিন 2,000 টাকা দিয়ে আসবেন, মনে থাকে যেন। নন্দিতা দেবী তাড়াতাড়ি করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বৌমা, আজকের ঘটনার কথা চিত্তরঞ্জন যেন জানতে না পারে। আজকে সারা পাড়ার লোকের সামনে আমাদের অপমান হলো। চিত্তরঞ্জন যদি জানতে পারে তাহলে কিন্তু ও তোমাকে খুব বকবে। মা, আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দিন। আজকে আমার জন্য সকলের সামনে আপনাকে অপমানিত হতে হলো। আপনার জমানো টাকা আমার জন্য ফুচকাওয়ালাকে দিয়ে দিতে হলো। আমি আর কখনোই ধারে ফুচকা খাবো না। আমাকে ক্ষমা করে দিন মা। রূপালী তার ভুলের জন্য মনে মনে ভীষণ পরিমাণে আফসোস করতে থাকে। সেদিনের পর থেকে সে সত্যি সত্যি ধারে ফুচকা খাওয়া বন্ধ করে দেয়। নন্দিতা দেবী তার বৌমার এরকম পরিবর্তন দেখে খুবই খুশি হয়।